আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেডিবির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল মাতিনা। আমি বর্তমানে ঢাকা নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের লেকচারে আছে জুলজির চ্যাপ্টার 4 রক্ত এবং সঞ্চালন এবং চ্যাপ্টার 6 বর্জ্য এবং নিষ্কাশন। তাহলে চলুন শুরু করা যাক। মানুষের এটা একটু উপরে চলে গেছে। মানুষের রক্ত সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। রক্তের পিএইচ হচ্ছে 7.3 থেকে 3.5 থেকে 7.45। রক্ত সম্বন্ধে জানার আগে আমরা জেনে নিই রক্ত সংবহন তন্ত্র কি। সেটা হচ্ছে এই যে রক্ত আমাদের সারা দেহে পরিবাহিত হয়, এটা যে সকল অঙ্গ এবং নালীর মাধ্যমে পরিবাহিত হচ্ছে এবং রক্ত পাম্প হচ্ছে, এই তন্ত্রগুলোকে সব মিলিয়ে আমরা বলি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এবং রক্ত হচ্ছে এক ধরনের তরল টিস্যু, যা কিনা তরল যোজক টিস্যু, যা কিনা রক্তরস নামক তরল মাতৃকায় অবস্থিত কতগুলো রক্ত কণিকা নিয়ে গঠিত। এবং এই রক্ত হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে হৃৎপিণ্ড, আরেকটা হচ্ছে রক্তনালী। এবং এই রক্তনালী এবং হৃৎপিণ্ড এই দুইটা দিয়ে কিন্তু রক্ত সংবহন হয়। এখন এই যে আমরা বললাম যে রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, তাহলে আমরা বলতে পারি যে রক্ত কিছুটা ক্ষারীয়। দেহের মোট ওজনের 8% হচ্ছে রক্ত এবং রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। সুস্থ মানবদেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার। রক্তের অনেকগুলো কাজ আছে, যেমন অক্সিজেন বহন, কার্বন ডাইঅক্সাইড বহন, তারপরে পুষ্টি দ্রব্য সারা শরীরে বহন করা, অ্যাসিড এবং ক্ষারের সাম্যতা বজায় রাখা, তারপরে হচ্ছে এই যে প্লাজমা প্রোটিন সঞ্চয় করা, তারপরে আরো আছে হচ্ছে দেহে তাপের সুষ্ঠু বন্টন করা। আমরা জানি যে যকৃৎ তাপ উৎপন্ন করে এবং এই যকৃৎ থেকে কিন্তু রক্তই সারা দেহে তাপ পরিবহন করে নিয়ে যায়, যার ফলে আমাদের পুরো শরীরে তাপমাত্রা একই থাকে। এখন তাহলে আমরা বলতে পারি যে রক্তের দুইটা অংশ, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। আমরা যদি একটা টেস্ট টিউবে কিছু পরিমাণ রক্ত নিয়ে স্থিরভাবে রেখে দিই, তাহলে আমরা দেখব যে রক্তের উপরের অংশে হলুদ বর্ণের এক ধরনের তরল অংশ পাওয়া গেছে এবং সেটাকে আমরা বলছি রক্তরস বা প্লাজমা। এবং রক্তে এই রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। এবং যে নিচের অংশে, টেস্ট টিউবের নিচের অংশে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে ঘন লাল বর্ণের তরল জমেছে, যেটাতে থাকে হচ্ছে রক্তকণিকা এবং রক্তকণিকা হচ্ছে 45%। রক্তকণিকার মধ্যে কি কি থাকে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, বা আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, বা ডাব্লিউবিসির ফুল ফর্ম হচ্ছে হোয়াইট ব্লাড সেল। অথবা লোহিত রক্তকণিকার আরেকটা নাম কিন্তু হচ্ছে এরিথ্রোসাইট।
এবং রক্তের 3 নাম্বার অংশ রক্তকণিকার 3 নাম্বার অংশটা হচ্ছে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লেটলেট। এখন এই যে রক্তকণিকাগুলো এগুলো কিন্তু হিমাটোপয়েসিস প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়। হিমাটোপয়েসিস প্রক্রিয়া আপনারা উচ্চ শ্রেণীতে উঠলে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। আপাতত প্রক্রিয়ার নামটা আমরা মুখস্থ করব। এখন আসি আরবিসিতে। আরবিসি হচ্ছে নিউক্লিয়াসবিহীন এবং আরবিসির সংখ্যা হচ্ছে আমাদের দেহে 50 লাখের আরবিসির সংখ্যা হচ্ছে একজন পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লক্ষ এবং স্ত্রী দেহে 44 থেকে 49 লক্ষ। এখন রক্তকণিকার সংখ্যা যদি লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 50 লাখের চেয়ে 25% কম হয় তাকে আমরা বলছি রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আরবিসির আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। লোহিত অস্থিমজ্জার লাল বা লোহিত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে আরবিসি উৎপন্ন হয়। এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে। আমরা তো একটু আগে জানলাম যে আরবিসির আরেক নাম হচ্ছে এরিথ্রোসাইট এবং আরবিসির সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলছি এরিথ্রোপয়েসিস। আরবিসি রক্তে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করে। বিলিরুবিন এবং বিলিভার্ডিন হচ্ছে দুই ধরনের রঞ্জক। এই বিলিরুবিনটা হচ্ছে সবুজ রঙের রঞ্জক এবং বিলিভার্ডিন হচ্ছে হলুদ বর্ণের রঞ্জক। এবং এটা কিন্তু হিমোগ্লোবিন ভাঙার ফলে যে হিম অংশটা থাকে সেই হিম অংশ থেকে যদি আমরা আয়রন অংশটা সরিয়ে ফেলি তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে বিলিরুবিন এবং বিলিরুবিন পরে বিলিভার্ডিনে পরিণত হয়। তাহলে আমরা বলছি আরবিসি রক্তে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে। অর্থাৎ আরবিসি আমাদের দেহে নাইট্রিক অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে। এবং আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাত হচ্ছে 600.1। অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত দেহে হচ্ছে 600:1। আপনাদের এমসিকিউ কিন্তু এই 600:1 না থেকেও 700:1 অথবা 800:1ও থাকতে পারে। তাহলে যদি এই তিনটার মধ্যে এইটা থাকে তাহলে অবশ্যই আমরা এটা দিব, কিন্তু যদি 600:1 না থাকে তাহলে আমরা 700:1 দিব, এবং যদি এই দুইটা থাকে তাহলে এই দুইটার মধ্যে আমরা 700:1 দিব। প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে রক্তে উপস্থিত লাল বর্ণের রঞ্জক, এবং এই হিমোগ্লোবিনের জন্যই কিন্তু আরবিসি লাল বর্ণ ধারণ করে। আর এই হিমোগ্লোবিনই কিন্তু অক্সিজেন পরিবহনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা আসি ডাব্লিউবিসিতে। ডাব্লিউবিসির ফুল ফর্ম আমরা কি শুনেছিলাম যে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলকে প্রতিরক্ষাকারী ভ্রাম্যমাণ একক বলে। কারণ কি? রক্ত তো আমাদের দেহে একটা অংশে থাকে না, রক্ত সারা দেহে পরিবাহিত হতে থাকে, এবং ডাব্লিউবিসি রক্তেরই একটা অংশ। আর এই ডাব্লিউবিসির প্রধান কাজ হচ্ছে রক্তের রোগ প্রতিরোধ সৃষ্টি করা। অর্থাৎ বাহির থেকে আগত অ্যান্টিজেন কি বাহির থেকে আগত যে কোনো অঙ্গাণুকে আমরা অ্যান্টিজেন বলছি, এবং এই ডাব্লিউবিসি কিন্তু এই অ্যান্টিজেন গুলোকে মেরে ফেলে এবং রোগ প্রতিরোধ করে। আর তাই ডাব্লিউবিসি কে আমরা প্রতিরক্ষাকারী ভ্রাম্যমাণ একক বলছি। ডাব্লিউবিসি বেশি থাকলে লিউকোসাইটোসিস, কম থাকলে তাকে লিউকোপেনিয়া বলে। অর্থাৎ এবং লিউকোমিয়া ক্যান্সারে ডাব্লিউবিসি অস্বাভাবিক ভাবে বেড়ে যায়, যা কিন্তু রোগের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবার আসি আমরা
ডাব্লিউবিসির প্রকার ভেদে। ডাব্লিউবিসি দুই প্রকার, গ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। এর মধ্যে অ্যাগ্রানুলোসাইট হচ্ছে অদানাদার, অর্থাৎ এদের কোনো দানা থাকে না, এদের সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। কিন্তু গ্রানুলোসাইট হচ্ছে দানাদার এবং এদের সাইটোপ্লাজমে দানা দেখা যায়। এখন অ্যাগ্রানুলোসাইট আবার দুই ধরনের, একটা হচ্ছে মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। এই মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ প্রতিরোধ করে থাকে। ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে মনোসাইট গুলো জীবাণু ভক্ষণ করে। এবং লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি বা অ্যান্টিবডি কোষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টি কোষ, আরেকটা হচ্ছে বি কোষ। এই দুই ধরনের কোষ অ্যান্টিবডি হিসেবে কাজ করে এবং অ্যান্টিজেন বা বহিরাগত বস্তু মেরে ফেলে এবং দেহকে সুরক্ষা করে। এই যে মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে এবং এই মনোসাইট হচ্ছে বৃক্ক বা খুরের মতো। মনোসাইট না, অ্যাকচুয়ালি মনোসাইটের নিউক্লিয়াস। মনোসাইটের নিউক্লিয়াস হচ্ছে বৃক্ক বা ঘোড়ার খুরের আকৃতির। এবার আসি হচ্ছে আমরা এই যে পড়লাম হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট আবার তিন ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এর মধ্যে নিউট্রোফিল হচ্ছে ওই যে আমরা পড়লাম মনোসাইট, মনোসাইটের মতোই কিন্তু নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে এবং নিউট্রোফিল ডায়াপেডিসিস প্রক্রিয়া ঘটায়। ডায়াপেডিসিস প্রক্রিয়া কি? ধরি শরীরের কোনো জায়গায় এরকম জীবাণুর আক্রমণ ঘটেছে, তখন নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল কৈশিক তার অ্যামিবয়েড চলনের মাধ্যমে নিউট্রোফিল হচ্ছে অ্যামিবয়েড চলন ঘটায়। অ্যামিবয়েড চলন ঘটিয়ে সে তার শরীরের আকার আকৃতি চেঞ্জ করে কৈশিক জালিকার মধ্য দিয়ে ঢুকে যেতে পারে এবং যেই জায়গায় জীবাণু আক্রমণ করেছে সেই জায়গায় উপস্থিত হতে পারে। এবং নিউট্রোফিলের এই কাজটাকে এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়াপেডিসিস। এবং এই যে আমরা পড়েছিলাম লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে এবং এরপরে আসে হচ্ছে ইওসিনোফিলে। ইওসিনোফিল ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। ইওসিনোফিলে ইওসিন রঞ্জক নামক একটি রঞ্জক থাকে যা কিনা লাল বর্ণ এবং এই ইওসিনোফিল কিন্তু অম্লীয় এবং এই অম্লীয়র জন্যই এই হচ্ছে এটা লাল বর্ণ ধারণ করে এবং এরা হচ্ছে দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ দেহে যদি যে সব কারণে দেহে অ্যালার্জি ঘটে সেই অ্যালার্জি গুলোর বিরুদ্ধে ইওসিনোফিল কাজ করে এবং প্রতিরোধ করে। বেসোফিল, এরপর আসা হচ্ছে বেসোফিলে। বেসোফিল হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে। হিস্টামিন কি? হিস্টামিন হচ্ছে এই যে অ্যালার্জি হয় এই অ্যালার্জি প্রতিরোধ করে। অর্থাৎ বলতে পারি যে ইওসিনোফিলের মতোই বেসোফিলও অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এই হিস্টামিন ক্ষরণ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং হেপারিন ক্ষরণ করে। হেপারিন আমাদের মানব শরীরের অন্যতম একটি রাসায়নিক, কারণ কি এই হেপারিন কিন্তু আমাদের রক্তনালিকার মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হয় এই হেপারিন নিঃসৃত হয় বলে এই
রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত জমাট বাঁধতে পারে না। কারণ আমরা কি জানি, রক্ত জমাট আমরা পরবর্তীতে পড়বো এটা, এতে অনুচক্রিকা এখনই আমরা পড়বো। অনুচক্রিকা কিন্তু রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এবং অনুচক্রিকা তো সবসময় রক্তে উপস্থিত। তাহলে রক্ত জমাট বাঁধছে না কেন? রক্ত জমাট বাঁধছে না এই হেপারিন নামক এই রাসায়নিকের জন্য। এটাই হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। এটা হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। আমরা ইমাজিন করতে পারি যে রক্ত যদি আমাদের রক্তনালীর মধ্যে জমাট বেঁধে যায় তাহলে কি ভয়াবহ অবস্থাটায় পরিণত হতে পারে, কিন্তু এই হেপারিন থাকার জন্য এই অবস্থাটা হয় না। এখন আসি আমরা অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লেটলেট। অনুচক্রিকা মেগাক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয়, যকৃৎ ও প্লীহার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়ে এগুলো যকৃৎ ও প্লীহার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এবং এগুলো হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। অনুচক্রিকায় 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর আছে। ক্লটিং ফ্যাক্টর কি? যে ফ্যাক্টর গুলো আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে সেগুলোই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। রক্ততঞ্চন কি? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রক্ততঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। রক্ততঞ্চনকাল কি? যে যদি আমাদের দেহের কোনো জায়গা কেটে যায় এবং রক্তক্ষরণ হয় তাহলে রক্ত বন্ধের উদ্দেশ্যে যে প্রক্রিয়াটা ঘটে সেটাকে আমরা বলছি রক্ততঞ্চন। এবং যতক্ষণ রক্তক্ষরণ হয়, কেটে যাওয়া থেকে রক্ততঞ্চন পর্যন্ত যে সময়টুকুতে রক্ত ক্ষরিত হয় সেই সময়টুকুকে আমরা বলছি রক্ততঞ্চনকাল। এবং এই রক্ততঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। এবং রক্ততঞ্চন কিন্তু আমাদের শরীরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কারণ যদি রক্ততঞ্চন না হয় তাহলে কিন্তু আমাদের ছোটখাটো কোনো আঘাতের জন্য আমাদের রক্ত বেরিয়ে রক্তক্ষরণ হয়ে আমরা মারা যাব। আর এই যে 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর, এই ক্লটিং ফ্যাক্টরই হচ্ছে আমাদের রক্ততঞ্চনে সহায়তা করে। হেপারিন, মিউকোপলিস্যাকারাইড এটা তো আমরা বললাম, এবং থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এক ধরনের লিপোপ্রোটিন। আচ্ছা, এখন থ্রম্বোপ্লাস্টিন কি? এই যে আমরা পড়লাম 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর আমাদের রক্ততঞ্চনে সহায়তা করে, এর মধ্যে প্রথম 4টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং প্রথম 4টির মধ্যে হচ্ছে প্রথম হলো থ্রম্বোপ্লাস্টিন, প্রথমবিন, ক্যালসিয়াম আয়ন এবং ফাইব্রিনোজেন। এই 4টা হচ্ছে এই যে 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর, প্রথম 4টি হচ্ছে এই 4টা, এবং রক্ততঞ্চনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই 4টাই। রক্তপথ মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমোস্টেসিস বলে। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলে। এবার আসি আমরা লসিকাতে। লসিকা বা লিম্ফ, লসিকাকে লিম্ফ বলা হয়। এবং যে প্রক্রিয়ায় এই লসিকা হচ্ছে উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি লিম্ফোজেনেসিস। লসিকাটা কি? লসিকা হচ্ছে আমাদের দেহে যে টিস্যু থাকে, ধরে নিলাম এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা টিস্যুর মাঝখানের যে স্থানটা, এই টিস্যুর মাঝখানের স্থানে কিছু তরল থাকে। এই তরলটাকে আমরা বলছি লসিকা। অর্থাৎ আমরা তো জানি যে পুষ্টি, তারপরে তাপ, অক্সিজেন, এগুলো হচ্ছে রক্তের মাধ্যমে আমাদের পুরো শরীরে প্রবাহিত হয়। এখন আমাদের দেহের অনেকগুলো জায়গা আছে যেখানে রক্তনালী নাই, অর্থাৎ রক্ত পৌঁছাইতে পারে না। এইরকম জায়গাগুলোতে কিন্তু এই বিভিন্ন পরিবহনের কাজ করে থাকে হচ্ছে লসিকা। চর্বিযুক্ত খাবার খেলে লসিকা দুধের মতো সাদা দেখায়, যাকে কাইল বলে। আমরা 3য় অধ্যায়ে একটা অংশ পড়েছি, সেটা হচ্ছে কাইম বা মন্ড। কাইম বা মন্ড কি, আমরা সেটা 3য় অধ্যায়ে জেনেছি। এবং সেটার মধ্যে আরেকটা শব্দ কিন্তু কাইল, এবং আমরা কিন্তু প্রচন্ড কনফিউজ হয় এই দুইটা শব্দের মধ্যে। এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়।
কাইলটা হচ্ছে চর্বিযুক্ত খাবার খেলে লসিকা হচ্ছে একদম দুধের মতো সাদা দেখায়, সাদা হয়ে যায় পুরোটা, এই তরলটাকে আমরা বলছি কাইল। আর কাইম হচ্ছে এই যে আমাদের মুখ গহ্বর থেকে যে চর্বিত খাদ্যটা আমাদের পাকস্থলিতে পৌঁছায় এবং গ্যাস্ট্রিক রসের সাথে যুক্ত হয়, মিশ্রিত হয়, ওই তরলটাকে আমরা বলছি কাইম। তাহলে কাইম আর কাইল কিন্তু একই বিষয় না। আপনাদের এমসিকিউ কিন্তু এই দুইটা অপশনই দেওয়া থাকতে পারে এবং আপনারা কিন্তু ভুলে কনফিউজড হয়ে যেতে পারেন, তো একটু খেয়াল রাখবেন। লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়, কারণ কি, এই যে আমরা বললাম যে লসিকা কিন্তু যে জায়গায় হচ্ছে রক্ত পৌঁছাতে পারে না সেই জায়গায় পরিবহনের কাজ করে, আর এই জন্যই লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। এখন দেখেন, লসিকা হচ্ছে দুই প্রকার, লসিকা নালী এবং লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি আবার 5 প্রকার। সেটা প্রথমটা হচ্ছে লিম্ফ নোড, তারপরে টনসিল, এরপরে হচ্ছে প্লিহা, এরপরে হচ্ছে থাইমাস, এবং শেষটা হচ্ছে লাল অস্থিমজ্জা। এখন এই যে প্লিহাকে বলা হয় রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। প্লিহাতে সবসময় রক্ত চলাফেরা করতে থাকে, কিন্তু প্লিহাকে কিছু পরিমাণ রক্ত রিজার্ভ করে রাখে বা সংরক্ষণ করে রাখে, এবং আর তাই প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। এছাড়াও প্লিহাকে আরবিসির কবরস্থান বলা হয়, কারণ কি, আরবিসি কিন্তু প্লিহাতে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। এবার আসি হচ্ছে আমরা টনসিলে। দেখেন, টনসিল কিন্তু 3 প্রকার। সেটা হচ্ছে প্যালেটাইন, অ্যাডেনয়েড এবং লিঙ্গুয়াল। এর মধ্যে এই যে প্যালেটাইড টনসিল, আমরা টনসিল বলতে কিন্তু এই প্যালেটাইন টনসিলটাকেই চিনি, এবং এটা হচ্ছে আমাদের এই যে আলজিওভাটা আছে তার 2 পাশে অবস্থিত, এবং আমরা কিন্তু যদি জোরে করে মুখ হা করি তাহলে কিন্তু আমরা এটা বাইরে থেকে দেখতে পাই। এবং এই যে টনসিলে যদি ঠান্ডা লাগা জনিত বা বিভিন্ন হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়ার দ্বারা বা ভাইরাসের দ্বারা আক্রমণ হয়, তাহলে এটার প্রদাহ সৃষ্টি হয়, এবং এই টনসিলের প্রদাহকে আমরা বলি টনসিলাইটিস। এখন এই টনসিলাইটিস প্রতিরোধ করতে অনেকে টনসিল অপারেশন করে কেটে ফেলে, এবং এই অপারেশনটাকে আমরা বলছি হচ্ছে টনসিলেক্টমি, অর্থাৎ টনসিল অপসারণকে আমরা বলছি টনসিলেক্টমি। কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক, কারণ টনসিল আমাদের দেহে রোগ প্রতিরোধে অনেকটা সাহায্য করে। তাই যখন টনসিলটা কেটে নিচ্ছি তখন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায়, আর এর ফলে আজকাল এই অপারেশনটা কেউ করে না। এইবার আসি হচ্ছে আমরা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের রক্ত পাম্প করার অঙ্গ, অর্থাৎ এই হৃৎপিণ্ডই কিন্তু রক্ত পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছি এবং মৃত্যু পর্যন্ত, মৃত্যুর তো কোনো সময় নেই, তবুও আমাদের যে একটা গড় বয়স ধরা হয়, এই গড় বয়সের মধ্যে হিসাব করা হয়েছে যে 2600 মিলিয়ন বার আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হয়। ভ্রূণদেহে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। হৃৎপিণ্ডের চওড়া অংশের নাম হচ্ছে বেস এবং নিম্নমুখী অংশের নাম হচ্ছে অ্যাপেক্স। আচ্ছা, আমরা একটু হৃৎপিণ্ডটা ইমাজিন করি, সেটা ধরে নিই হৃৎপিণ্ডটা এরকম। এখন হৃৎপিণ্ডের এই চওড়া অংশে, উপরের এই চওড়া অংশটার নাম হচ্ছে বেস।
এবং এই যে নিচের এই সরু অংশটা, এটার নাম হচ্ছে অ্যাপেক্স। এখন হৃৎপিণ্ড এক ধরনের আবরণে আবৃত থাকে, সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াম, অর্থাৎ পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিণ্ড আবৃত থাকে। এবং হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে তিনটা। সবচাইতে বাইরের প্রাচীর হচ্ছে এপিকার্ডিয়াম, ভেতরের প্রাচীর হচ্ছে মায়োকার্ডিয়াম অর্থাৎ মধ্যের প্রাচীর, এবং সবচাইতে ভেতরের প্রাচীর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ড কার্ডিয়াক বা হৃৎপেশি নামক বিশেষ অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এই হৃৎপেশিটা কিন্তু অনৈচ্ছিক পেশির মতো কাজ করে, কিন্তু এটার গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। আমরা পেশি সম্পর্কে এর পরের লেকচারে বিস্তারিত জানবো। রক্তবাহিকা হচ্ছে তিন ধরনের: ধমনী, শিরা এবং রক্তজালক। এর মধ্যে ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এটার দুইটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ধমনীর এক্সেপশন হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এই আমাদের শরীরের সকল ধমনী কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু শুধুমাত্র এই পালমোনারি ধমনী হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আবার একইভাবে শরীরের সকল শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু শুধুমাত্র পালমোনারি বা ফুসফুসীয় শিরাই হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এরপরে আমরা জানবো হচ্ছে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ সম্পর্কে। হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, যথা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এটাকে আমরা বাংলাতে বলতে পারি ডান অলিন্দ, বাম অলিন্দ, এবং ডান নিলয় এবং বাম নিলয়। অ্যাট্রিয়াম বা অলিন্দের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড এবং সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। ডায়াস্টল এবং সিস্টল কি? এই যে হৃৎপিণ্ডটা যখন হচ্ছে প্রসারিত হচ্ছে, এই হৃৎপিণ্ডের প্রসারণটাকে আমরা বলছি ডায়াস্টল, এবং হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামের প্রসারণ ঘটতে সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড, এবং সংকোচন ঘটতে সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড। এবং একইভাবে এই যে ভেন্ট্রিকল বা নিলয়, এই ভেন্ট্রিকল বা নিলয়ও কিন্তু প্রসারণ হয়, যেটাকে আমরা বলছি ডায়াস্টল, এবং ডায়াস্টলের সময় হচ্ছে 0.5 সেকেন্ড। এবং একইভাবে ভেন্ট্রিকলের সিস্টল হয় বা সংকোচন হয়, এবং ভেন্ট্রিকলের সংকোচন হতে সময় হচ্ছে 0.3 সেকেন্ড। এবং দেখেন এই যে নিলয় এবং অলিন্দ, এটার অবস্থান কিন্তু কিছুটা এরকম। ধরে নেই, জানি খুব বাজে হয়েছে, তবুও ধরে নেই এটা আমাদের হৃৎপিণ্ড, এবং এইটা হচ্ছে অলিন্দ, এবং এই দুইটা হচ্ছে নিলয়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে নিলয়। এখন দেখেন এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে একটা কপাটিকা থাকে বা দরজা থাকে। কপাটিকাকে যদি আমরা শুদ্ধ এমনি সোজা ভাষায় বলতে চাই, তাহলে এটাকে আমরা বলতে পারি এক ধরনের দরজা বা ভাল্ভ। ইংলিশে আমরা এটাকে বলি ভাল্ভ। এই ভাল্ভটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ভ। এবং একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে একটা কপাটিকা থাকে, যেটাকে আমরা বলছি হচ্ছে বাইকাসপিড ভাল্ভ। বাইকাসপিড ভাল্ভ বা কপাটিকা, যেটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভাল্ভ বা মাইট্রাল কপাটিকা। এরপরে আসি হচ্ছে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং সংযোগী টিস্যু। মায়োজেনিক নিয়ন্ত্রণ কি? হৃৎপিণ্ডর মধ্যে যে রক্ত সংবহনের জন্য একটা উদ্দীপনার প্রয়োজন হয়, এই উদ্দীপনাটা কিন্তু হৃৎপিণ্ড বাইরের কোনো অঙ্গ থেকে পায় না, এটা কিন্তু হৃৎপিণ্ড নিজে সৃষ্টি করে। এবং হৃৎপিণ্ডের এই উদ্দীপনা যেইভাবে নিজে নিয়ন্ত্রণ করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এবং সংযোগী টিস্যু, 4 ধরনের টিস্যু এই মায়োজেনিক নিয়ন্ত্রণে সহায়তা করে, এবং এই 4 ধরনের টিস্যুকে আমরা বলছি সংযোগী টিস্যু। তার মধ্যে সবচাইতে প্রথমটা হচ্ছে সান কি? সান হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এবং একে পেসমেকারও বলা হয়।
এবং সংযোগী টিস্যুর প্রথমটা হচ্ছে সান বা সাইনোআর্ট্রিয়াল নোড, দ্বিতীয়টা হচ্ছে এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এবং তারপরে আছে হচ্ছে পার্কিনজি তন্তু, সরি এভিএন এর পরে হচ্ছে বান্ডল অফ হিজ, এবং বান্ডল অফ হিজের পরে হচ্ছে পার্কিনজি তন্তু। তাহলে এই যে সান, এভিএন, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু, এই 4 ধরনের টিস্যু নিয়ে গঠিত হচ্ছে সংযোগী টিস্যু, যা কিনা মায়োজেনিক নিয়ন্ত্রণে হৃৎপিণ্ডকে সহায়তা করে। প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার হৃদস্পন্দন হয়। কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড, এবং সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 139। আচ্ছা, আগে বলিনি যে সিস্টোলিক চাপ কি এবং ডায়াস্টোলিক চাপ কি। এই দুইটা জানার আগে আমরা জানবো যে রক্তচাপ কি। রক্ত যে আমাদের ধমনী বা শিরার মধ্যে দিয়ে যায়, সেটা একটা চাপ সৃষ্টি করে, ধমনী বা শিরার উপর একটা চাপ সৃষ্টি করে। এই রক্তের এই চাপ সৃষ্টি করাটাকে আমরা বলছি রক্তচাপ। এই রক্তচাপের একটা হচ্ছে একক আছে, সেটা হচ্ছে মিলিমিটার মার্কারি, এবং এটার কিছুটা একক আছে, এবং এটার একটা কি বলবো একটা হচ্ছে মাত্রা আছে। এই মাত্রার উপরে বা বেশি হলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। এবং এই যে রক্তচাপকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। রক্তনালিকার সংকোচনের সময় যে চাপটা সৃষ্টি হয়, রক্তনালিকা না, ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলের উপর ভিত্তি করে এই সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ পরিমাপ করা হয়। এখন সিস্টোলিক চাপ কি? এই যে ভেন্ট্রিকলের সংকোচন হচ্ছে, ভেন্ট্রিকলের সংকোচনের সময় যে চাপটা রক্তনালীর মধ্যে যে চাপটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে সিস্টোলিক চাপ। দেখেন, সংকুচিত হচ্ছে কিন্তু ভেন্ট্রিকল, কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে রক্তনালীতে। এবং ভেন্ট্রিকল যখন প্রসারিত হচ্ছে, তখন যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। এবং সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, যেটার অপটিমাম মান হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। এবং ডায়াস্টোলিক চাপের মান হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি, যেটার অপটিমাম মান হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। অর্থাৎ যদি আমরা সিস্টোলিক চাপ যদি সিস্টোলিক চাপ 120 এবং তার একটু উপর নিচে দেখি, এবং ডায়াস্টোলিক চাপ 80 বা তার একটু উপর নিচে দেখি, তাহলে বুঝতে পারবো যে তার রক্তচাপ ঠিক আছে এবং তার হৃৎপিণ্ড সুস্থ আছে। কিন্তু যদি দেখি যে এই যে 139-এর উপরে উঠে গেছে, 139-এর উপরে গেলে আমরা সেই ধরনের রক্তচাপকে বলবো হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এবং যদি 60-এর নিচে ডায়াস্টোলিক চাপ যদি 60-এর নিচে নেমে যায়, সেটাকে আমরা বলবো হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ। তাহলে এরপরে আমরা আসি হচ্ছে মানুষের রক্তচাপ মাপার যন্ত্র হলো স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমরা কিন্তু রক্তচাপ মাপি, যেটাকে আমরা প্রেসার মেশিন হিসেবে জেনে আমাদের অনেকের বাসায় কিন্তু প্রেসার মেশিন আছে, এবং ওই প্রেসার মেশিনটার বৈজ্ঞানিক নামই হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, এবং এটা দিয়ে মানুষের রক্তচাপ মাপা হয়। হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় ফিরে আসতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এই যে হৃৎপিণ্ড থেকে পাম্প করে রক্ত সারা দেহে ছড়িয়ে গেল, এবং সারা দেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসলো, এই পুরো প্রক্রিয়াটা হতে মাত্র 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এবার আসি আমরা হৃৎপিণ্ডের কতগুলো রোগের। এর মধ্যে হৃৎপিণ্ডের
ধমনী, সরি হৃৎপিণ্ড না, ধমনী, ধমনী যদি সরু হয়ে যায় সেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ধমনীতে প্লাক সৃষ্টি হওয়া। এখন আবার প্লাকটা কি? প্লাক হচ্ছে যদি আমাদের ধমনীতে লিপিড বা কোলেস্টেরলের ধমনী না, রক্তে যদি লিপিড বা কোলেস্টেরলের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু এগুলো আমাদের ধমনীর প্রাচীরে আটকে যায় এবং আটকে যেয়ে এক ধরনের জমাট বাঁধা অংশ সৃষ্টি করে, যেটাকে আমরা বলছি প্লাক। এবং এই প্লাকের ফলে ধমনীর যে লুমেন বা গহ্বর সেটা সরু হয়ে যায় এবং এর ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এবং এই পুরো প্রক্রিয়াটাকে, এই পুরো ঘটনাটাকে আমরা বলছি এথেরোস্ক্লেরোসিস এবং এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের একটি রোগ। করোনারি হৃদরোগের অপর নাম ইস্কিমিয়া। মানে আমাদের হৃৎপিণ্ডে যত ধরনের রোগ হয় এই রোগগুলোকে আমরা ইস্কিমিয়াও বলতে পারি। করোনারি ধমনী গাত্রে প্লাক গঠন হওয়াকে করোনারি অ্যাথেরোমা বলে। এই যে করোনারি প্লাক সৃষ্টি হলো, প্লাক সৃষ্টির ফলে যে রোগটা সৃষ্টি হচ্ছে সেইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, কিন্তু প্লাক সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে করোনারি অ্যাথেরোমা। ইসিজি, ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এবং এই ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে সহায়তা করে। আচ্ছা, এবার হচ্ছে রক্তের বিএনপি পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বিএনপি হচ্ছে ব্রেন নাট্রি ইউরেটিক পেপটাইড। এটা হচ্ছে হার্ট ফেলিওর সম্পর্কে জানার একটি পদ্ধতি। এরপরে আসি হচ্ছে আমরা হার্ট অ্যাটাক হলে ট্রোপিনিয়ন 1 এর মাধ্যমে জানা যায়। ট্রোপিনিয়ন 1ও হচ্ছে হার্ট অ্যাটাক জানার একটা পদ্ধতি। এছাড়াও হৃৎপিণ্ডের পেশি, হৃৎপিণ্ডের পেশি বা হৃৎপেশির অবস্থা জানার জন্য আমরা এমআরআই করে থাকি, যার ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটার মাধ্যমে আমরা হৃৎপেশির অবস্থা জানতে পারি। ইটিটির মাধ্যমে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা জানা যায়। অন্ত্রের প্রাচীরের সুবিকশিত লসিকা নালীকে ল্যাকটিয়েল বলে। অর্থাৎ আমাদের অন্ত্রের প্রাচীরে যে সকল লসিকা নালী থাকে সেগুলোকে আমরা ল্যাকটিয়েলও বলতে পারি। আরবিসির আয়তন পরিমাপের শতকরা হিসাবকে হেমাটোক্রিট বলে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়, রক্ত এবং সঞ্চালন।